দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বিইআরসির অধ্যাদেশ সংশোধন আইন এবং রাজনৈতিক আরও কিছু বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনার আশা করি। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, আরও উপস্থিত আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। স্বাগত আপনাদের তিনজনকে। হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করি। একেবারে সহজ করে আপনার কাছে জানতে চাই, আজ মন্ত্রিপরিষদের মিটিংয়ে বিইআরসি অধ্যাদেশ সংশোধন আইন চূড়ান্ত হয়েছে। মূলত এই আইন সংশোধনের মাধ্যমে বিদ্যুৎ এবং জ্বালানির দাম নির্ধারণ করতে পারবে সরকার, গণশুনানির কোনো প্রয়োজন হবে না। তো এই আইন করে আসলে সরকার কি করতে চাচ্ছে, এটা কতটুকু জনবান্ধব হবে শুনতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। এনটিভির সম্মানিত দর্শক শ্রোতা, দেশে দেশে বাইরে যারা দেখছেন তাদেরকে আমার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে সশব্দ শুভেচ্ছা এবং সালাম। বিগত দিনের আলোচক এটিএম তাজ এবং আমার অত্যন্ত সিনিয়র সুভাষ সিংহ রায়কে শুভেচ্ছা। আসলে সরকার সব কিছু নিজের নিয়ন্ত্রণ নিতে চায়, আর গণশুনানি করেও একই জিনিস। তো কী হয়, গ্যাস তো আমরা ইম্পোর্ট করি না, গ্যাসের দাম তো হয়তো বাড়ায় না, না গ্যাসের দাম তো রিভাইজ হয়, আলোচনা হয়, শুনানি হয়, কমে তো আর না কোনো সময়, কোনো সময় কমে। ওই গ্যাসের দাম কবে কমলো? এই যে এলএনজি কমতেছে, বাড়তেছে, কিন্তু এমনি আমাদের বাংলাদেশে যে গ্যাস, ওই যে বেনির সময় 7 টাকা ছিল, এখন 43 টাকা না কত? ওই যে এতে গেলে সিএনজি স্টেশনে গেলে কত, 43 দাও, বাড়তেছে কয় গুণ বাড়ছে, 4-5 গুণ। তো এখন সরকার আপনার যেভাবেই হোক না কেন, নিজের নিয়ন্ত্রণ রাখে হোক বা আপনার গণশুনানি হোক, যেভাবেই হোক, যদি দাম বাড়িয়েই দেয় তো যে সিস্টেমে যায় সেই জনগণ তো লাভ নেয়, জনগণের লাভ আছে। মানে তারপরও যেটা হতো সেটা হলো যে গণশুনানি হলে পক্ষে বিপক্ষে একটা মত আসতো, বিপক্ষে সেই মতের প্রতি একটা এক ধরনের জনগণের একটা মানে মতামতের মানে প্রতিফলন তো হতো। ওসব কোনোটাই হয় না। ও সরাসরি সরকার যা করতেছে, যা কিছু সরকার করতেছে, এগুলিতে দাম বাড়ার কথা না। তো দাম এগুলি বাড়বে কেন বাড়বে? যেখানে দুর্নীতি, প্রচুর দুর্নীতি। আপনি ধরেন, আপনি ব্যাংক থেকে লোন নেবেন 1 লাখ টাকা, 40,000 টাকার আপনি কাপড় চোপড় কিনে টেনে খরচ করলেন, 60,000 টাকা দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান বা একটা কিছু করলেন, প্রোডাক্টিভ কোনো কিছু, কোনোদিন আপনার এই পয়সা লাভবান হবে না। আপনার বিদ্যুৎ খাতকে, জ্বালানি খাতকে যে জায়গায় আপনি নিয়ে গেছেন, পৃথিবীর কোনো দেশের কোনো নেতা, কোনো সায়েন্টিস্ট, কোনো বিশেষজ্ঞ কারোর পক্ষে সম্ভব না, নিয়ন্ত্রণহীন অবস্থায় নিয়ে গেছে বিদ্যুৎ খাতটাকে। এবং সরাসরি প্রধানমন্ত্রী যেটা মন্ত্রী, সেই খাতটাকে কীভাবে ধ্বংস করে ওনার উপর দোষটা চাপালো। এই যে চিন্তা করেন, 25,000 মেগাওয়াট বিদ্যুৎ হতে সক্ষমতা, আপনার সঞ্চালন লাইন আছে 13,000, ম্যাক্সিমাম 13,500, চাহিদা আছে ম্যাক্সিমাম 14,000। তাহলে আবার এখন মাথার বাড়ি, আবার আদানি গ্রুপ থেকে, আবার এই যে সুন্দরবন, রামপাল, তারপরে আবার হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেখানে আপনার 1,40,000 কোটি টাকা হয়ে গেছে ডলারের দাম বাড়ার কারণে, রুপের দাম বাড়ার কারণে। ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দরকারটা কি? আপনার যেগুলি আছে সেইগুলো উৎপাদন করতে পারতেছেন না। কি নাই? আপনি বলেছেন তেল কিনতে পারছি না, ফার্নেস অয়েল কিনতে পারছেন, ডিজেল কিনতে পারছেন, এই তো টাকা নাই। টাকা মানে ক্রাইসিস হয়েছে। কিসের ক্রাইসিস হয়েছে? এই যে বলতেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে। কেন আমার বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ দাবি করছেন না সরকার, খাদ্য স্বয়ংসম্পূর্ণ। পেট্রোল, অকটেন তো আমার নিজের দেশে ইম্পোর্ট তো করা লাগে না, বাই প্রোডাক্ট। তাহলে এই সমস্ত গ্যাস, আমার দেশের গ্যাস, সেগুলির দাম বাড়বে কেন? তাহলে আজকে 14 বছর আপনার ক্ষমতায়, 14 বছরে কেন নতুন গ্যাস ফিল্ড আপনি করলেন না, আবিষ্কার করলেন না? আজকে কেন এলএনজির উপর নির্ভরশীল হলেন? কেন এই ব্যবসায়ীদের সুযোগ করতে দিলেন? এই ব্যবসায়ী সিন্ডিকেট আওয়ামী লীগকে গিলে খাচ্ছে, আরও গিলে খাবে। জি
জনাব সুভাষ সিংহ রায়, মানে কি মনে করেন এই সংশোধনীটি কতখানি জনবান্ধব হলো? দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সংশোধনীটা হয়ে থাকে, এটা যেমন ঠিক, এবং এটা তো আলোচনা করবার সুযোগও রয়েছে। সেই ব্যাপারে আমি একটু বাকবিস্তার করব। আপনি যে প্রাক কথনে যে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন সেটা ধরে যদি সূত্রপাত ধরে কথা বলি, আর হাবিব ভাই যে কথাটি বলেছেন, বাংলাদেশের এই গ্যাস ক্ষেত্রের যে ভিত্তি, সেই গ্যাস ক্ষেত্রের ভিত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডের মাত্র 6 দিন আগে, অর্থাৎ 9 আগস্ট তিনি শেল কোম্পানির কাছ থেকে এই গ্যাস ক্ষেত্রগুলো তিনি একেবারে পানির দরে তিনি কিনে নিয়ে হতো না, তিনি শেল কোম্পানি বাধ্য হয়েছিল একটা দাম ধরে দিতে, কারণ তিনি তৎকালীন পেট্রো বাংলা চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেবকে বলেছিলেন যে আমি এই চুক্তি নবায়ন করব না। এবং ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার ইশতিয়াককে জিজ্ঞেস করেছিলেন ওই সময় যে এতে আমাদের আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে কিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এসে বললেন যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে না। মাত্র 4.5 বিলিয়ন পাউন্ড দিয়ে তিনি কিনে দিয়েছিলেন, তৎকালীন সময় 17.5 কোটি টাকার একটু বেশি। এখনো পর্যন্ত এই 5টি গ্যাস ক্ষেত্রই বাংলাদেশকে এখনো গ্যাসের সরবরাহের অধিকাংশই দিচ্ছে। হাবিব ভাই যে জায়গা শেষ করছেন ওখানটা যোগ করি 2009 থেকে, অর্থাৎ যদি 2009-এর জুন থেকে হিসেব করি, তাহলে 2022-এর জুন পর্যন্ত যদি আপনি তথ্য উদ্ঘাটন করেন, আপনি দেখবেন 21টি অনুসন্ধান কূপ খনন করা হয়েছে, 50টি উন্নয়ন এবং 56টি ওয়ার্ক ওভার কূপ খনন হয়েছে, 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস এখানে যুক্ত হয়েছে। এবং গতকালকেই আপনার এনটিভিতেই আজকেই বিবিআনার কথা খুব স্পষ্ট করে বলা হয়েছে। এটা কিন্তু অনেক বড় অগ্রগতির জায়গা। এবং বিদ্যুৎ খাতের যে সংকটের কথা হাবিব বললেন, 21 বছর পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখন তিনি পেয়েছিলেন মাত্র যেই 1600 মেগাওয়াট বিদ্যুৎ, সেটাকে 4300 মেগাওয়াটে উন্নীত করেছিলেন। উন্নতি করেছে, এতে তো এটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু হাবিব ভাই যেটি বলতে চেয়েছেন সেটা হলো দুর্নীতি। না, সেই আলোচনা নেই বলছেন আপনি, ঠিক, কিন্তু এটা নিয়ে আপনি যদি 25,000 মেগাওয়াট বিদ্যুতের কথা তো হাবিব ভাই তো বললেন, এবং আমাদের যে সক্ষমতা আছে, আপনি মাঝখানে যে আপনি লোডশেডিংয়ের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, আপনি দেখেন 6টি বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা 5,446 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি আমরা এই জানুয়ারি মাসেই। এটা অনেক বড় অগ্রগতির জায়গা। আপনি সেই 1600 মেগাওয়াট বিদ্যুৎ থেকে যখন 4300 মেগাওয়াট বিদ্যুৎ যখন মাননীয় প্রধানমন্ত্রী রেখে গিয়েছিলেন, লতিফুর রহমান সরকারের কাছে যখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে যখন দায়িত্ব হস্তান্তর করা হয়, তার পরবর্তীতে 5 বছর পর আবার যখন পরবর্তীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলো, 5 বছর পরে দেখা গেল যেখানে মাত্র 3200 মেগাওয়াট বিদ্যুৎ রয়েছে। অর্থাৎ বিদ্যুৎ কিন্তু বাড়ার কথা, সেখানে বিদ্যুৎ কমে গেল 1100 মেগাওয়াট। অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু হাবিব ভাইয়ের সামনে আছে। তারপরেও সেই কথাগুলো বলছেন। রাজনীতিবিদদের তো অনেক কথাই বলতে হয়, রাজনীতিবিদরা সেভাবেই কথা বলেন। এবং আমি তো মনে করি যে সারা পৃথিবীতে যেখানে 90টি দেশে আজকে জ্বালানি সংকট চলছে, 90টি দেশে, কেন কিভাবে আমরা যেন বলি যে এটার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আপনি আন্তর্জাতিক বাজার ব্যবস্থাপনাকে একেবারেই তুড়ি মেরে উড়িয়ে দেবেন, সেটা কোনোভাবেই সম্ভব না। এবং আপনি জানেন, শেষ করছি আমি ওই জায়গায়, ঋষি সোনাক প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি তার এক ভাষণে উল্লেখ করেছেন, অর্থাৎ বিলেতের কথা বলছি, যুক্তরাজ্যের অনেক দিন বসবাস করেছেন নানান কর্মসূত্রে, লেখাপড়ার সূত্রে, এটিও তাজ রহমান, তিনি ভালো করে বলতে পারবেন। এবং সেখানে যে ভয়ঙ্কর পরিস্থিতি, তিনি বলছেন যদি যুক্তরাষ্ট্র যদি আগামী কিছুদিনের মধ্যে আমাদের যদি পাইপলাইনে যদি গ্যাস সরবরাহ না করে, 15,000 ঘনফুট যদি গ্যাস সরবরাহ না করে, তাহলে আগামী কয়েকটি শীত যুক্তরাজ্যের জন্য ভয়ঙ্কর দিন আসছে।
সংকটগুলো কিন্তু ভয়ঙ্কর। অতএব কেন, এবং তারপরও বাংলাদেশের যে কথাগুলো বললেন হাবিব ভাই, IMF কিন্তু যাবার সময়টা বিবৃতি দিয়ে গেছে, বিবৃতিতে বলে গেছে কোভিড-19 মোকাবেলা যে সার্থকতার সাথে এবং সবলতার সাথে বাংলাদেশ মোকাবেলা করেছে এটা অতুলনীয়, এবং বাংলাদেশ এখনো সবল অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে। জি, এগুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। জি আসবো, এটিও তা আছে। ধন্যবাদ আপনাকে এবং আমার যে বিজ্ঞ আলোচক হাবিব ভাই এবং সুভাষ সিংহ। আপনার এনটিভির দর্শক শ্রোতা দেশ বিদেশে যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, এখানে দুইটা প্যারামিটার, একটা হলো সরকার তার হাতে এটা নিয়ে যাচ্ছে কারণ আগামীতে ক্রাইসিস হবে, এটা সরকারের প্রধান থেকে নিয়ে সরকারের মন্ত্রীরা সবাই বলে যাচ্ছেন যে 2023 আমাদের জন্য দুর্ভিক্ষ এবং সব কিছু একটা ক্রাইসিস হবে। এখন সেই ক্রাইসিসে এনার্জিটি আপনি কন্ট্রোলে নিতে চাবেন। কন্ট্রোলটা হলো এখন এনার্জি রেগুলেটরি কমিশন বিএআরসির হাতে 90 দিনের ভিতরে তারা একটা সিদ্ধান্ত নিতে হয়, গণশুনানি করা হয়। এই গণশুনানিতে গিয়ে তারা তাদের কন্ট্রোলটা নিতে পারবেন না। সরকার যখন ইন্টারফেয়ার করেন, যখন আদালতে গিয়ে হাইকোর্টের মাধ্যমে এটাতে আবার স্টে করাই নিতে পারবে, বিকজ এটা রেগুলেটরি কমিশনের হাতে ক্ষমতা দেওয়া, আপনারা কেন এটাতে ইন্টারফেয়ার করছেন। তো সরকার চিন্তা করে দেখলো অধ্যাদেশের 34 ক অনুচ্ছেদ যুক্ত করে তাদের এই ক্ষমতাটা নিয়ে সরকার হাতে নিচ্ছে, সরকার ইচ্ছা মতো এটা ম্যানিপুলেট করতে পারবে, বাড়াইতে পারবে, কমাইতে পারবে, এমার্জেন্সি ক্ষমতা তাদের হাতে নিয়ে গেল। এটাতে যেমন ভালো দিক তেমন খারাপ দিক। খারাপটা হলো আপনি ইচ্ছা মতো বাড়াবেন, রেগুলেটরি কমিশনের সাথে ক্লাসে যাওয়ার সুযোগ নেই, আপনারা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিবেন, তারা এটা মেনে নিতে বাধ্য, কারণ এই ক্লোজেসটা আপনি ঢুকাই দিলেন আইনে। আদালতে গিয়েও কেউ এটাতে আর করতে পারবে না, যেহেতু চেঞ্জ করতে পারবে না, যেহেতু আইন এখানে বিদ্যমান আছে। দ্বিতীয়ত হলো সরকার এখন সারা দুনিয়াতে দাদার সাথে একমতের সাথে যে বিশ্ব ইউক্রেন রাশিয়ার জন্য শুরু হয়েছে, কিন্তু সব দেশ তার একটা প্যারালাল চিন্তাধারা আছে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলেছে আমাদের এটা হবে, কিন্তু তারা আবার বলেছে আপনি গ্যাস কম জ্বালান, আননেসেসারি করবেন না, কারণ ইউরোপের 60% গ্যাস কিন্তু রাশিয়া থেকে আসতো। ব্রিটেনের চেয়ে ওয়ার্স পজিশনে যাবে জার্মানি অ্যান্ড ফ্রান্স। ব্রিটেনরা মাত্র 7% ডিপেন্ডেন্ট ছিল রাশিয়ার উপরে, কিন্তু কাতার দিচ্ছে না। কাতারের কাছে গিয়েছিল ইউরোপিয়ানরা, তারা বলছে না আমাদের তো আগে এগ্রিমেন্ট আছে, ইন্ডিয়ার সাথে আছে, আমাদের এশিয়ান কান্ট্রির সাথে আছে, তাদের এগ্রিমেন্টও ক্যান্সেল করতে পারবো না, হঠাৎ করে এত ক্যাপাসিটি আমাদের নাই তোমাদেরকে দেওয়ার জন্য। তো আমেরিকা ছাড়া পৃথিবীর সব ইউরোপিয়ান কান্ট্রিজগুলা দে আর হেডিং ফর দ্য গ্যাসের খুব প্রবলেম। কিন্তু আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, এখানে এই সরকারের 2011-এ স্লামবার্ড যেটা কোম্পানি ফ্রান্সের, এটা বিশেষজ্ঞ এনার্জি কোম্পানি কাছে এই গভর্নমেন্ট আওয়ামী লীগ সরকার নিয়ে আসছিল অনুসন্ধানের জন্য, গ্যাস রিপোর্ট দেওয়ার জন্য। এটা কোন সালে? 2011-এ। আচ্ছা, স্লামবার্ড কোম্পানির নাম। এরা আসছিল, আসে তারা তদন্ত করে আমাদের এখানে বলছিল যে কোনো গ্যাসের খোপগুলো আছে, এগুলো যদি মেনটেনেন্স করা হয় এবং রক্ষণাবেক্ষণের জন্য আর অ্যাডভান্স ইয়ে করা হয়, তাহলে 50 কোটি ঘনফুট গ্যাস আমরা আগামী 3 বছর মধ্যে পাইতে পারি। তাদের রিপোর্ট, আমি রিপোর্ট আপনার দিতে পারি পিন করে। তারা বলে যাওয়ার পর সরকার কিন্তু তারাই নিয়ে আসছিল, কিন্তু তারা আর কোনো কার্যক্রমে যায় নাই। ওয়ারিজ আমরা কিন্তু 12-তে আবার 1 লক্ষ প্রায় অলমোস্ট 1,11,000 আমরা বর্গ কিলোমিটার জায়গা মায়ানমারের সাথে পেলাম। মায়ানমার কিন্তু গ্যাস পেয়েছে জানেন আপনি। আমরা কিন্তু সেই সমুদ্র সীমায় আর গ্যাসের অনুসন্ধানে বিদেশি কোম্পানি আনিও নাই, সেখানে দেইও নাই। এটা আমাদের কিন্তু আলোচনা যদি আনি তাহলে এটা আমাদের সরকারের এইখানে একটা ল্যাপস আছে। এটা বলা হচ্ছে যে যে পরিমাণ খরচ হয় সেই খরচ দিয়ে গভর্নমেন্টের ওই প্রক্রিয়ায় না গিয়ে কেন পৃথিবীতে সব তো আপনার মায়ানমার কোত্থেকে নিয়ে আসে? মায়ানমার তো একটা এক্সপার্ট এনার্জি কোম্পানি নিয়ে আসছে পৃথিবীর কোথা থেকে। আর স্লামবার্ড যারা ইউরোপিয়ান যে কোম্পানিটা আমি সার্চ করে দেখলাম, দে আর ভেরি গুড অন দি বিশেষজ্ঞ এনার্জির ব্যাপারে, অনুসন্ধান কূপ উত্তোলন সব কিছু তারা পৃথিবীতে ওয়ান অফ দি বেস্ট। তারা বলে গেছে এটা করার জন্য। আমাদের এত খরচের চিন্তা না করে এখন আপনি এলএনজিতে শর্ট হচ্ছেন, আপনি বিদেশ নির্ভর আমদানির উপরে এখন যাচ্ছেন, প্রাইভেটলি দেওয়ার চিন্তা করছেন, কারণ আমরা এখন ক্রাইসিসের দিকে যাচ্ছি, কিন্তু আমরা শর্টফল হয়ে যাচ্ছে আমাদের গ্যাস। আমরা এলএনজির প্রাইস এত বেড়ে গেছে, আমাদের মন্ত্রী বলেছেন যে এটা আনা সম্ভব হচ্ছে না। আমরা আগে স্পট মার্কেট থেকে কিনতেন, এখন স্পট মার্কেটে হাই হয়ে গেছে। আপনার ফরেন রিজার্ভ শর্টেজ, এখানে ফরেন রিজার্ভ দিয়ে আপনি এগুলো কিনে আনতে গেলে আপনার টোটালি ডাউনে চলে যাবে না। কিন্তু যখন স্পট মার্কেট থেকে কিনতো তখন আবার এই মানে যখন চুক্তি ছিল তখন আবার বলা হয়েছিল যে মানে দীর্ঘমেয়াদী চুক্তির কারণে আমরা এই জিনিসটা আমরা বলি নাই। শুনেন, আপনাকে স্পট মার্কেটে অনেক কম দামে গ্যাস, আমি একটা জিনিস সত্যটা বলতে হবে না, আমি শেষ করে ফেলি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হবে এটা সরকার বা বিদেশের কোনো দেশ জানতো না, এটা আমি এগ্রিড, এটা অস্বীকার করাটা ঠিক হবে না।
কিন্তু আমাদের যদি এগ্রিমেন্ট একটা দেশের সাথে না থাকতো, সবচেয়ে বড় কাতার এলএনজির জন্য প্যারালাল একটা দেশের সাথে যদি আমাদের দুবাইয়ের সাথে থাকতো, স্পটে একটা কিনেন, একটা এগ্রিমেন্টে যান, তাহলে আপনি যেটা আপনার অনিয়নে হয়, যখনই ইন্ডিয়া অনিয়ন বন্ধ করে দেয় আমরা এমনভাবে ক্রাশ হয়ে যায় আমাদের, আমরা পাকিস্তানের কাছ থেকে আনতে হয়, আমরা টার্কির কাছ থেকে আনতে হয়, আমরা ইজিপ্টের কাছ থেকে আনতে হয়। আমরা কেন 100% ডিপেন্ডেন্ট হয়ে যাব এইগুলাতে? এটা কিন্তু সরকারের আপনার সামঞ্জস্যতা অভাব আছে, এটা আমি মাস্ট সে দ্যাট। জি হাবিব ভাই, আমরা আলোচনা করছিলাম, আমি যদি ভিন্ন প্রসঙ্গে যাই, রাজনীতির আলোচনায় যদি যাই, গত কয়েকদিন যাবতীয় আলোচনা হচ্ছে আপনাদের 10ই ডিসেম্বরের সমাবেশ নিয়ে। বলা হচ্ছে সরকার সরওয়ার্দী উদ্যানে আপনাদের সমাবেশের জন্য জায়গা আর অনুমতি দিয়েছে, কিন্তু বিএনপি অনড়, তারা পল্টনে এই জনসভা করবে। কিন্তু কেন আপনারা কেন এত অনড় অবস্থানে থাকলেন? না, অনড় অবস্থায় থাকার তো কারণ আছে। কারণ সরকার মুখে একটা বলে, করে একটা। কেন এই যে প্রত্যেক দিন বলছে যে পরিবহন ধর্মঘট দিবেন না, দেয়, বলছে আমাদের তো দেয় না, পরিবহন মালিকেরা দিলে আমরা কি করব? মানে কুমিল্লা তো পরিবহন ধর্মঘট দেয়নি। কুমিল্লা তো দেয়নি, চিরাং কুমিল্লা একটাই রাস্তা, এখানে এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি ট্রাক যায় আসে, এটা দিলে তো সরকারি থাকে না, যে কারণে এটা করে নাই। এটা বিএনপিকে ভালোবেসে না। এইটার পরে তাহলে রাজশাহী 3 দিন ভাবে, যে 5 দিন চেয়েছিল ওখানে মেল লিটন, মালিকদের সাথে বলেছিল 5 দিন, মালিকরা হাতে পায়ে ধরে বলছে 5 দিন, 3 দিন, 1, 2, 3। আবার পাবনার থেকে একটা নতুন একটা ইয়ে হয়েছে ট্রেন, সে ট্রেন লাইন ঘোষণা দিয়ে দিয়েছে 1 তারিখ থেকে মেরামত হবে, লাইন মেরামত হবে। এই যে যে সমস্ত কর্মকাণ্ড সরকার করছে, মুখে বলে একটা, করে একটা। আমরা কেন ঢুকতে চাচ্ছি না তাকে? ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন কত বড় একটা ফাঁকিবাজি। ছাত্রলীগের সামনে ছিল 8-9, সামনে আগায় নিয়ে আসলে কেন? আগে নিয়ে আসছে আপনাদের সুযোগ করে দেওয়ার জন্য। না দাদা ভাই, আমাদের কারণে না। 8-9 দিবে হলো পরিবহন ধর্মঘট। হ্যাঁ, সেই পরিবহন ধর্মঘটে তো ছাত্রলীগও পড়ে যাবে, যেই কারণে 7 তারিখে নিয়ে আসছে। 7 তারিখে ছাত্রলীগের সম্মান শেষ, মানে এই শেষ। 8 তারিখ থেকে পরিবহন ধর্মঘট শুরু হবে, 8, 9, 10 যেন লোকজন বিএনপি সমাবেশ আসতে না পারে। আমেরিকা এত বোকা, এই যে সমস্ত অতি চালাকি। এবং দেখেন আমার রাজশাহীতে করছে তো করছে একেবারে নিখুঁতভাবে। জিএমপি তো 64 জেলায় বোম ফুটাইছিল, একটা তা বাদ গেছে 500 জায়গায়। একেবারে রাজশাহী ডিভিশনে একটি উপজেলা বাদ নেই। একই দিনে একই রকম মামলা বোমা ফুটিয়ে পুলিশ, সরকারের নির্দেশে, পুলিশকে দোষ দেবো না, সরকারের নির্দেশে 5 জন, 7 জন, 10 জন, 15 জন করে আসামি দিয়ে বাদ বাকি 100-200 অজ্ঞাত আসামি। এই সমস্ত তামাশা করার কোনো যুক্তি আছে? কই লাভটা কি? প্রত্যেকটা জায়গায় তো ধর্মঘট ডাকে, বলে যে আমাদের না। আমি খুলনার ব্যাপারে গাফফার আব্দুল বিশ্বাসের সাথে ছিলাম, মালিক সমিতির প্রেসিডেন্ট। উনি বলেন আমাদের বাধ্য করেছে, আমাদেরকে পাগলা কুত্তা কামড়ালো আমাদেরকে, যে আমাদের বাসের ড্রাইভারদেরকে আমরা বসে বসে টাকা দেবো, আমরা হেল্পারদের এদের আমরা টাকা দেবো বসে বসে। এটা হয় কেউ চায়? এটা একদিন বাস বন্ধ হলে মালিকের যার 50টা বাস আছে, 20টা বাস আছে, কত টাকা লস হয়? রাষ্ট্রে 3 দিন বন্ধ রাখতে হবে। এই সমস্ত তামাশা করে আমরা সরকার কেন যাচ্ছি না? ওইদিকে ছাত্রলীগ, এইদিকে গেটটাতে একটা, এই গেটের ভিতরে ঢুকিয়ে এই যে অজ্ঞাত আসামি দিয়ে রাখছে না বিভিন্ন মামলায়, ওখানে ধরে ওই যে পাইপ লাইনে যখন আসে, গ্যাস যায়, পানি সাপ্লাই দেয় না, ওই রকম ট্রাকের বহ লাগাই দিয়ে ধরে 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 ধরে। আমার একটা জিনিস একটু জিজ্ঞাসা আছে, সেটা হলো যে আপনারা যেটা ডিএমপির কাছে যে আবেদনটা করেছিলেন, সেই আবেদনে আপনারা 3টি জায়গার কথা উল্লেখ করেছিলেন। একটা সরওয়ার্দী উদ্যান ছিল, একটি মানিক মিয়া এভিনিউ ছিল, আর একটি ছিল পল্টন। তাহলে আপনাদের চাওয়ার অনুযায়ী তো, আমাদের চাওয়ার অনুযায়ী আমরা দেখতেছি এখন সরকার যে এইরকম কায়দা করতে যাচ্ছে, তখন মামলা ছিল না। আপনার 8টি ডিভিশনাল শহরে আমাদের সমাবেশ হয়েছে, তার আগে যাওয়ার পথে হামলা করেছে আমাদের, এই যে আজকে আপনি দেখাচ্ছে হামলা করেছে, কিন্তু মামলা দেয়নি আগে। রাজশাহী ডিভিশনের প্রত্যেকটি উপজেলা মামলা দিয়েছে এবং ঢাকাতে দেওয়া শুরু করেছে, দিয়ে অজ্ঞাত আসামি বানায়। তারপর যখন ওই সরকার বাড়াবে, এর আগেও তো আমাদের 200-300 করে গ্রেপ্তার করতে, এবার তো 1000-1000 গ্রেপ্তার করবে, তার মানে ফাঁদে পা দেবো কেন? আর আমরা তো শুক্রবার শনিবার আমাদের একটা বিষয় দেখছেন না, প্রত্যেকটা ব্যাপারকে আমাদের শুক্রবার শনিবার কিন্তু আমরা করি, এটা জনসভা করছেন, আমরা করছি। সময় কতখানি আমরা মানবিক, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মানুষের জন্য কষ্ট না হয়
সেই কারণে আমরা কষ্ট তো হয়, শুক্রবার না হয় না, শনিবার গাড়ি চলে না। হয়, কষ্ট তো হয়, না, একটু কম হয়। কিন্তু সরকার যে অবরোধ এই ধর্মঘট দিয়ে, হ্যাঁ, এই যে ধর্মঘটও ডিভিশনাল হচ্ছে, শহরগুলিতে এটা ঠিক, ধর্মঘটের এই যে তৈরি হচ্ছে। হাসপাতালে যেতে দিচ্ছে না, হ্যাঁ। এটার জন্য দেশের মানুষকে যে কষ্টটা দিচ্ছে, হ্যাঁ। এর জন্য সরকারকে আমি আমার মনে হয় কোনখানে একটু যাবে শুনে আমি আসি, জানি তারপর না। আবার দেখবো, আপনি ওটা দেখবো, আপনি বের করেন। সুভাষ সিংহ রায় যেটি বলছিলেন হাবিব ভাই, যে বিভিন্ন স্থানে আমরাও দেখেছি, পত্রিকাও নিউজ এসছে যে বোমা বিস্ফোরণের কথা বলেছে, সাক্ষীর কথা বলেছে, তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকা ছাপা হয়েছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি, সাক্ষীও জানে না যে সে এই মামলার সাক্ষী। আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন, মানে অল্প কিছু কথা, সেটা তো অস্বীকার করবার কিছু নাই। কিন্তু বাংলাদেশে তো সুরাজনীতি প্রতিষ্ঠিত হয়নি, দুইটি রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক ভালো না। হাবিব ভাই এতক্ষণ ধরে যেভাবে বললেন, আমি তো অন্য কারণে শঙ্কিত। কেননা বিএনপি যখনই আসে তখনই কিন্তু আগুন নিয়ে আসে। এটা যতই সেই গফফার বিশ্বাসের কথায় উল্লেখ করুক আর যেভাবেই বলুক, তাহলে পরিবহন মালিক শ্রমিকদের সাথে তারা বৈঠকে বসেনি কেন? মানে কারা? বিএনপিরা। বিএনপির কথা কি শুনবে? না না না, বৈঠকে তো বসবে। আপনি জানেন যে হাবিব ভাইয়ের তো এটা অভিজ্ঞতা আছে। আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তখন নানান কর্মসূচির আগে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসেছে। বৈঠকে ফলাফল সবসময় যে তাদের পক্ষে গিয়েছে সেটা কোনো কথা না, কিন্তু আলোচনাটা করেছে। কিন্তু আলোচনা যায়নি কিন্তু এক যৌক্তিক কারণে। তারা বিএনপি বুঝেছে যে আলোচনায় বসলেই বাস মালিক শ্রমিকরা বলবে যে আমাদের যে 2013 থেকে 2015-তে যে আগুন জ্বালানো হয়েছিল, মানুষ হত্যা করা হয়েছিল, আমাদের যে সম্পদ ধ্বংস হয়েছিল, তার দায়িত্ব আপনারা নেননি। আগামীতে যেরকম ঘটবে না সেই কথাও আপনারা দিতে পারবেন না। এখন কথা দেন এরকম কোনো ঘটনা ঘটবে না, এটা আমার কাছে মনে হয়েছে। আমার অনুমান ভুলও হতে পারে। আরেকটা বিষয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকদিন আগে তিনি বলছেন বেগম খালেদা জিয়া হ্যামিলনের বংশীবাদকের মতন তিনি মানুষজনকে নিয়ে যাবেন, সমস্ত মানুষ, লাখো লাখো মানুষ ঐক্যবদ্ধ হবে। একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন তিনি, খুবই শিক্ষিত মানুষ। ভুল উপমা যে কেন দিলেন, তার মানে কি ভুল উপমার সাথে তার ভিতরের বিএনপির সম্পর্ক রয়ে গেছে? কারণ আমরা ছোটোবেলায় পড়েছি হ্যামিলনের সেই ঘটনার কথা, জার্মানির সেই ছোট্ট শহর হ্যামিলনে। সেখানে কি ঘটেছিল? বাঁশি বাজিয়ে সেখানে প্লেগ রোগের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য ইঁদুর তাড়ানোর দায়িত্ব পেয়েছিল সেই বংশীবাদক। যখন ওই এলাকার যিনি প্রতিনিধি, তিনি যখন তার কথা রাখেননি, পুরস্কার দেননি, তখন সে প্রতিহিংসা পরায়ণ হয়ে সমস্ত শিশুদেরকে তিনি বাঁশি বাজিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই গুহার ভিতরে নিয়ে গিয়েছিলেন এবং ওয়েজান নদীতে ফেলে দিয়েছিলেন। এখন বিএনপি এই যে 8 অক্টোবরে আমানুল্লাহ আমান ভাই যে হুঙ্কারটা দিলেন, বেগম খালেদা জিয়ার কথাই বাংলাদেশ চলবে 10 ডিসেম্বরের পর থেকে, যদিও ওই জায়গার থেকে হাবিব ভাইরা এখন সরে এসেছেন, কিন্তু আমার শঙ্কা সত্যি সত্যিই সেই ওয়েজা নদীতে ফেলার যে ঘটনা, যে উপমাটা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসলে কি আমাদেরকে বাংলাদেশের মানুষকে সব জায়গায় টেনে নিয়ে যে বুড়িগঙ্গাতে ফেলতে চান? কিন্তু বাংলাদেশের মানুষ তো বোকা না। আমার মনে হয় এই পার্টে আরেকটু শুনে আসি তাজ ভাইয়ের কাছ থেকে। রাজনীতিতে আপনার যে সহনশীল জায়গাটি, আপনি এখন আমার সন্দেহ জাগে বিএনপি সমাবেশগুলো ঠিকমতো করতে চায় কিনা। এই কারণে আপনি যতগুলো সমাবেশ হয়েছে কোনো সমাবেশে কিন্তু কোনো রকম বিশৃঙ্খলতা হয়নি। এটা বিএনপির একটা বড় ক্রেডিট আমি দিব অবশ্যই। কিন্তু আরেকটি বড় ব্যাপার, সরকার তার দায়িত্ব পালন করেছে। সরকার এখানে সহনশীল আচরণ করেছে, অনেক উত্তেজনা ছড়িয়েছে, তারপরে সরকার সহনশীল আচরণ করেছে অবশ্যই। বাস ধর্মঘটের সাথে সরকারের, আমি আপনাকে প্রথমেই ব্যাখ্যা দিলাম, বাস ধর্মঘটের সাথে সরাসরি সরকারের সংযুক্ততা নাই, এটা মানতে হবে আপনাকে। না, আমি নিঃসন্দেহে এই জিনিসটা মানছি, তবে এটাও বুঝছি যে এইটা বোঝার জন্য, যে এই ধর্মঘট দেওয়ার জন্য সরকার, এটা বোঝার জন্য কোনো মানুষের আইনস্টাইন হওয়ার দরকার নাই, যে এইটি যে সরকারের সমর্থনে এইটি হচ্ছে। ব্যাখ্যা আপনি বলতে পারেন। হাবিব ভাই যখন ব্যাখ্যা দিয়েছেন যে সরাদ্দি উদ্যানে, তারা তো বলেছেন
10 লাখ লোক হবে, 20 লাখ লোক হবে, বিলেত থেকে বলেছে আরো লক্ষ লক্ষ মানুষ হবে, বলেছেন না? তা এত বড় জায়গা ঢাকা শহরে তো সরাদ্দি উদ্যানের কথা তো বহু আগে থেকে বলে আসছে। এখন সরাদ্দি উদ্যান তো সেটাই দেওয়া হয়েছে। অতএব ওই যে মতলবের জায়গাটি, সেই মতলবের জায়গা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। নিশ্চয়ই আসবো আবার একটু তাজ। দেখেন, বিশ্বাস অবিশ্বাস, আস্থার একে অন্যের প্রতি, এটাই দুইটি দল যেটা দাদা বলেছেন বিএনপি আওয়ামী লীগের, এটা পলিসিতে দুজনের দিক দিয়ে আছে। রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার আছে, সরকার বিএনপিতে এই যে অ্যাক্সেস দিচ্ছে না, এটা অস্বীকারের সুযোগ নেই। এই যে পরিবহন ধর্মঘটটা আপনি সব জায়গায় কেন যখন বিএনপি প্রোগ্রাম করবে তার আগে শুরু হয়, সাধারণ মানুষ ধরে নিচ্ছে, তাহলে সরকার এটা ইনভলভ না থাকলেও এটা ইনভলভ আগে কেন করে না? এক সপ্তাহ আগে, 3 দিন আগে, 2 দিন আগে শেষ হয়ে যাক, ওই 2 দিন আগে শুরু হয়, শেষ হয় আবার ওই দিন 6টার সময়, তখনই ধরে নেয় মানুষ যেটা বিএনপির সময় করা হচ্ছে। তারপরে হলো আমরা কি তাইলে 10 তারিখের এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপির প্রোগ্রাম নিয়ে মানুষ শঙ্কিত না? মানুষ মনে করছে আবার কি মারামারি হবে রাজপথে, আবার কি মারামারি খেলা হবে, আবার কি সংঘর্ষ হবে, আবার কি সংঘাত হবে, আবার কি সেই দিকে যাচ্ছি নাকি? আমাকে কথা হলো বিএনপি প্রোগ্রাম করবে, বিরোধী দল প্রোগ্রাম করবে, সরকারকে রাস্তায় থাকতে হবে কেন? সরকার এটা দেয় না, করে দেয়, ওদের প্রোগ্রাম ওরা বলছে করতে দিচ্ছেন না, আপনারা দেন বলে আমরা করে দিচ্ছি, করো তোমরা প্রোগ্রাম। মানুষ সরকারের প্রোগ্রামে তো আসবে, সরকার তো প্রোগ্রাম করছে, মানুষ আসছে। বাংলাদেশের রাজনীতি এখন 2টি দ্বারা গেছে, এক হলো সরকারের পক্ষে, আর একটা হলো সরকার বিরোধী। সেই সরকার বিরোধী যারা আছে এই সমাজের মানুষ অনেক কিন্তু বিএনপির মিটিংয়ে যাচ্ছে, বিএনপি করে না কিন্তু বিএনপির মিটিংয়ে যাচ্ছে। এর একটা দ্বারা আপনাকে জীবিত থাকতে হবে। এটা যদি একটা দ্বারা থাকে তাহলে মানুষ সেখানে গিয়ে সরকার বিরোধীগুলো জানতে চায় সরকার বিরোধী কী বলা হচ্ছে। আবার সরকারের পক্ষের একটা দ্বারা আছে, তারা আওয়ামী লীগ মিটিংয়ে যাচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে ভোট চাচ্ছেন, বিরোধী দলের সুযোগ করে দেন, তারাও তাদের ভোট চাক। এটাই হয় সাধারণ রাজনৈতিক, আর বন্ধটা না করা উচিত। কিন্তু এই কালচারটা কাঞ্চন ভাই ইতিহাসের অনেক সাক্ষী, তো আমি নিজে 91 to 95 পর্যন্ত বিএনপি করতে দেয় নাই আমাদের। যখনই আমাদের প্রোগ্রাম হয়তো ধর্মঘট, যখনই প্রোগ্রাম হয়তো বাসটা চলতো না, পিটিয়ে বন্ধ করে, তখন কম ছিল, এখন হয়তো মাত্রা বেশি আছে। এটা চলবা উচিত না, এটা বন্ধ হওয়া উচিত। জি জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি বলছিলেন, আমরা আলোচনা করছিলাম 10ই ডিসেম্বরের সমাবেশ নিয়ে, আমরা বলছিলেন মামলার কথা, কিন্তু এই মামলা তো আমরা দেখেছি যে অতীতেও দিয়েছে, তারপরেও তো আপনারা রাজনীতি করেছেন। অতীতে দিলে আর এইটা এক, কোথাও কোনো ঘটনা ঘটে নাই, অথচ যতগুলি উপজেলা প্রত্যেকটি উপজেলা মামলা দিল, একই ধরনের মামলা, কিন্তু কোনো ঘটনা ঘটে নাই, কোনো ঘটনা ঘটে নাই, তারপরও পুলিশ মামলা দিল, কোনো ঘটনা ঘটে নাই। একেবারে আমি শপথ করে বলতে পারি যে কোথাও ঘটনা ঘটা দূরের কথা চিন্তাও করিনি আমরা। আমরা যাবো সমাবেশে, আমরা কেন আমরা বোমানে যাবো? বোমার একটা দাম কত এখন? আমাদের টাকা আছে। এই যে বোমা যে পুলিশ বানালো, পুলিশকে আমি বলবো না, সরকার, এই যে সরকার ডলার নাই, তেল কিনতে পারতেছে না, তো এই যে বিস্ফোরকগুলি বিদেশ থেকে ইম্পোর্ট করতে ডলার দিয়ে, এই রাজশাহী ডিভিশনে কত ডলার খরচ করছে এই বোমার পিছনে, এর হিসাব কিন্তু সরকারকে দিতে হবে। এখন আমি বলি যে আমার অত্যন্ত প্রিয় সুভাষ যে কথাগুলি বললো যে বিএনপি 1100 মেগাওয়াট বিদ্যুৎ পকেটে করে নিয়ে চলে আসছে, এটা বলো না যে 4300 থেকে 1100 কমাই দিয়েছে, অবান্তর জিনিস। আর একটা জিনিস বলে যে সব দেশেই আমাদের আশপাশে যতগুলি দেশ আছে, ভারত বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, এমনকি আপনার নেপাল, ভুটান বলেন, তারাও কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। তাকে আমরা সেখানে ইম্পোর্ট করতে যাচ্ছি, আমরা অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ না। আমরা যতখানি আমাদের ক্যাপাসিটি আমরা বিল্ড করছি, আমরা এক্সপোর্ট 5000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা এক্সপোর্ট করার মতো সামর্থ্য রাখি। নিবে কে? নেপাল নিবে, ভুটান নিবে, ওরা তো এক্সেস বিদ্যুৎ উৎপাদন করে। আমি সক্ষমতা অর্জন করে বসে থাকলাম, আরো আমি 5000 মেগাওয়াট বিদ্যুৎ বলে আমার চাহিদা বাড়বে। চাহিদা যদি আপনার শোনেন, সঞ্চালন লাইন কত সময় লাগে? সঞ্চালন লাইন মানে 13,000 উপর নাই, এখন আপনার 25,000 মেগাওয়াট, আপনার 5,000 আপনি এক্সট্রা রাখলেন যে এটা বন্ধ সেটা বন্ধ বিয়ে, তারপরে তো এখন 7,000 মেগাওয়াট, 7,000 সঞ্চালন লাইন লাগবে। 7,000 মেগাওয়াট কোথায়? তারপরে যদি আরো 5,000 খাবেন, আপনি মাথায় দিবেন, মাথায় দেওয়া খাওয়া। এবং বাংলাদেশে বাড়বে, তো বাড়বে, কবে বাড়বে তার আগে আপনার বাড়িতে মেহমান আসবে 6 মাস পরে, আপনি এখন ভাত রান্না করে রাখবেন? বিদ্যুৎকে পকেটে রাখার জিনিস, গোডাউনে রাখার জিনিস না? বা সুভাষ চন্দ্র রায় আমার দাদা বড় বড় পুকুর খনন করছে, তার ভিতরে বিদ্যুৎ রাখবে? এই যে অবান্ত যে জিনিসটা, এই যে টাকাগুলি নষ্ট করলো, এই যে অতিরিক্ত টাকাগুলি নষ্ট করলো,
এর জন্য তো এই বাংলাদেশের আজকে এই অবস্থা। এক রাশিয়ার সাথে এই পারমাণবিক বিদ্যুৎ যে ক্ষতি সরকার করছে দেশের, এই ক্ষতি পোষাতে গেলে সরকারের কিন্তু সরকার দেশ ধ্বংস হয়ে যাবে। আমি আজকে বললাম, আমার বাড়ির কাছে প্রতিদিনই যাই, তো আমি আজকে সকালবেলা আসলাম, সকালবেলা ছিলাম, এবং ওখানে ওদের ডলারে বেতন দেওয়া, আগে বেতন ছিল 1 লাখ মিনিমাম, 1 লাখ 8 লাখ, এখন তাদের 15, এখন 1 লাখ, এখন ডলার দাম বেড়ে গেছে, এখন ডলার ছিল 78 টাকা কেজি, তখন ছিল 1 লাখ বেতন, এখন হয়ে গেছে $1 মানে $110, তাহলে ওর বেতন হয়ে গেছে 1,20,000। এবার 1 লাখ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত ওদের বেতন আছে, প্রায় 6,000 আসেন আছে। বাংলাদেশে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য একজন বিদেশি নাই, না একজন ইঞ্জিনিয়ার, না টেকনিশিয়ান। আর আপনি 2400 মেগাওয়াট বিদ্যুতের 6,000 আসেনকে নিয়ে এসে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ডলারে আপনি টাকা দিচ্ছেন। এই ডলারের কারণে ওদের বাংলাদেশের টাকায় তখন আমরা নেই 91,000 কোটি টাকা ছিল, এখন সেটা বাড়তে বাড়তে 1,25,000 কোটি টাকা চলে গেছে। এই যে অবস্থা, শেষ কথা আমি বলি যে আজকে যে কথা বললো আপনাদের, এই যে আমার কথাতে বলে, আমি সুভাষকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু সুভাষ এমন কথা বলে না, সেই কথাগুলি জনগণ শুনলে আমার সুভাষকে এত গালাগালি করে মানুষ যে আমার শুনতেও কষ্ট লাগে। এই দেখেন আমাদের যে সাধারণ ভাই এমপি ছিল পটুয়াখালী, কি অপরাধ তার ছিল বলেন তো? খুলনা যাওয়ার সময় তাকে যেভাবে পেন, তার কিডনিতে নষ্ট হয়ে গেছে, এ দায় কে নেবে? তার দায় কে নেবে বলেন আপনি? কে নেবে দায়? আমাদের ইশাক বিনমুখে সাদিকুল খোকার ছেলের গাড়ি ভাঙচুর করলো, জুয়েল শেষের গাড়ি চালানো, সেলিনা সুলতানা নিশিতারা গাড়ি, মেয়ে মানুষ তারা, তাদের গাড়ি কিভাবে ভাঙচুর করলো, এরপরে বলে যে আমরা বাধা দিই না, এরপরে বলে যে আমরা সমাবেশে বাধা দিচ্ছে না। এই সমস্ত কথা সরকারকে সরিয়ে আসতে হবে। 10 তারিখের ব্যাপারে পরিষ্কার করে আমরা বলতে চাই, আমরা কোনো বিশৃঙ্খলা এই পর্যন্ত আমাদের 8টি সময় এক গাছের পাতা আমরা কোথাও চিনি নাই, একটা ফুল ছাড়া তো দূরের কথা। সেখানে এই যে পরিবহনের মালিকদের আমরা বাস ভাঙে পৃথিবীতে দেখছেন, বাংলাদেশ দেখছেন কোনোদিন গাড়ি ঘোড়া ভাঙচুর করে? সরকার যদি না ভাঙে, যারা গাড়ি ভাড়া করে নিয়ে যায় তারা কোনোদিনও গাড়ি ভাঙে না। এই মিথ্যা কথা বললে হবে? জি দাদা, অনেক কথা এসছে, আপনার কাছে শুনতে চাই। উত্তর এক টকশোতে দেওয়া সম্ভব না। জি, আমরা তর্ক করতে পারবো, হাবিব ভাই আরও জোরে কথা বলতে পারবেন, আমি হয়তো তাকে রেসপেক্ট করি বলে সব কথাই হয়তো উত্তর দিব না, সেটা অন্য আলোচনা। আপনি একটা কথা তো খেয়াল করে রাখবেন, এই আমার হাতে বান্ডিল ছবি আছে, তা আমি ছবিগুলো যদি দেখায় হাবিব ভাই কষ্ট পাবে। কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়, কি পরিমাণ হত্যা করা হয়েছে, জাতীয় নেতাকে হাবিব ভাই আপনি, আপনার তুলনায় তো আমি বেশ ছোট মানুষ, তা স্বাভাবিক কারণে আপনি যদি আবার কথা মাঝখানে বলেন, আপনার দিকে মন দেবো না সঞ্চালকের দিকে মন দেবো? আমার দিকে মন দেবো। হ্যাঁ, এখন বিএনপি যদি নিয়মতান্ত্রিক রাজনীতির পথে যদি আসে, তাহলে রাজনীতি বিকশিত হওয়ার সুযোগ থাকে। বিএনপি তো সেই দল না। আপনি লন্ডনে বসে এমন এমন কথা বলেন, ইউটিউবগুলোতে যা বঙ্গবন্ধু সম্বন্ধে, বর্তমান প্রধানমন্ত্রী সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বলে, এটা শিষ্টাচারের কোনো লেশ মাত্র নাই, জঘন্য কথাবার্তা বলেন। তা আপনি পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গিয়েছেন, সেখানে আপনার সুসম্পর্কের জায়গাটা থাকেনি। বরঞ্চ আমি একটা কথা বলেছিলাম না, আপনি একটু অবাকই হয়েছিলেন, সরকার অনেক উদারতার পরিচয় দেয়। 2008 সালের নির্বাচনের পর বাংলাদেশের মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুঁসছিল। এমন একটি বিজয়ের পর আওয়ামী লীগ একটা বিজয় মিছিল করেনি, যাতে কোনো সংঘর্ষের সূচনা না হয়। সেই জায়গায় এরপরে কি 4 দলীয় ঐক্যজোট যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় রোড শো করেছেন না, সমাবেশ করেছেন না? করেছেন তো। কিন্তু যখনই আপনি ওই আগুনের খেলার মধ্যে মেতে গেছেন, অবরোধ দিয়ে মানুষকে অবরুদ্ধ করেছেন, মানুষ পুড়িয়ে হত্যা করেছেন, তখনই কিন্তু শঙ্কার জায়গা তৈরি হয়েছে। এখন আমার ভাই একটু তাজ রহমান যদি 3 বছর আগে আমাকে ঘুষি মারে, তা আমি যখন পাশে যতই সম্পর্কের জায়গা তৈরি করি না কেন, তখন আমার একটা ভয় থেকেই যায়, যে কোনো মুহূর্তে ঘুষিটা মারতে পারে। আপনি খেয়াল করুন তো, সমাবেশে কোনো দিন গাড়ি নিয়ে কর্মীরা এসে সেই সমাবেশকে মহিমান্বিত করতে পারে? গাড়ির তো প্রয়োজন হয় না। রাজনৈতিক দলের কর্মীরা হেঁটে আসে, আসে দূর দূরান্ত থেকে এসেছে। এই ঢাকা শহরে ঢাকা ঘোরাও কর্মসূচিতে একই দিনে 11,000 লোক গ্রেপ্তার হয়েছিল। সব বাদ দিলাম, প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকীয় দেখেন, তারা একই দিনে এই সম্পাদকীয়তে লিখেছে। এই ঘটনাগুলোর ইতিহাস রয়েছে। আর আপনি যদি প্রশ্ন করেন, আপনি পুরনো কথা বলছেন, আরে কোনো কিছুতে প্রাসঙ্গিকতা হারায়নি।
হারায়নি বলে এই প্রসঙ্গগুলো আসেই। আর আপনি এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি যে আপনি সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করেছেন। আপনি যদি খুলনায় মহাসমাবেশের সময় নড়াইল, যশোর, ঝিনেদা বিভিন্ন জায়গার থেকে যখন যদি বাস করে লোক আসতো, আসলে ভালো হতো, আমি তো চাইছি ভালো হতো যদি আসতো, ওখানে যদি জঙ্গিরা সাথে যদি আসতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যদি বাধা দিতে যেত, সেই জায়গাটা যদি আরেকটা যদি সংঘর্ষ সূত্রপাত হতো, তখন আপনি কি বস দিতেন? মানে বিএনপির সমাবেশে যদি জঙ্গি আপনি কি মনে করেন জামাত ইসলাম কদিন আগে কিন্তু তাদের সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে 10ই ডিসেম্বরে তারা বাটে থাকবে, খেয়াল করবেন। মানে আমি কিন্তু কোনো কিছু গণমাধ্যম ছাড়া উৎকলন করছি না, খুব স্পষ্ট। অতএব স্বাভাবিক কারণে আওয়ামী লীগের এই যে গত 14 বছরের রাজনৈতিক দল শুধু নয়, সরকার পরিচালনার নানাবিধ অভিজ্ঞতা আছে, দেখেছে তো। 2013 সালে হেফাজতকে শুধুমাত্র অনুমতি দেওয়া হয়েছিল তারা এখানে মতিঝিলে এসে মোনাজাত করবেন, কি পরিস্থিতি তৈরি করেছিলেন? তার সাথে বিএনপি কি করেছিল? তার সাথে অন্য রাজনৈতিক দলরা কি যুক্ত হয়েছিল? পুরো লন্ডভন্ড করে দেওয়ার চেষ্টা করেছিল। অতএব সেই জায়গাতে স্মরণ রেখে আপনি যদি পলিটিক্স দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশনের জায়গা তৈরি করতে চান, আপনাকে সেই সম্পর্কের জায়গাটি আসতে হবে। আপনি মানুষকে আক্রমণ করে এবং ভয় দেখিয়ে এবং লাঠি নিয়ে আসতে হবে, বাঁশ নিয়ে আসতে হবে, কিন্তু নানান রকম হুঙ্কার দিয়ে আপনি করতে পারবেন না। আমরা যে গত যদি 3-4 বছর মানে দেখি, কোনো কি সহিংস ঘটনা বিএনপি সমাবেশে তারা করেছে? আওয়ামী লীগ কোথাও কি আক্রমণ করেছে? আওয়ামী লীগ তো আপনি এই ছবি দেখাচ্ছেন কারণ আমার কাছে তো বান্ডেল বান্ডেল ছবি, সেটা আগে কবে এই আলোচনা গেল শেষ, একেবারে শেষ, আমরা যাব না। প্রথম সমাবেশটা কোথায় হয়েছে? চট্টগ্রাম। জি, চট্টগ্রামে ধর্মঘট ছিল না? ছিল না, চট্টগ্রামের সমাবেশে ছিল না, দুটো জায়গা ছিল না। সমাবেশে যে হুঙ্কার দিয়েছে এক যুদ্ধাপরাধীদের সন্তান, সেই হুঙ্কার বাংলাদেশে বলে দেয় তারা কিন্তু এই মতলবে কিন্তু রয়েছে। অতএব ভয় ভীতির অনেক কারণ শেষের দিকে আছে, একটু 10 তারিখে জামাত নামবে, এখন তো নামে নাই, তো এইগুলোতে হামলা হলো কেন? নিঃসন্দেহে দেশ ডিভাইডেড, দুইটা পক্ষ। এখন রাজনীতিতে শিষ্টাচার শব্দটা উঠে গেছে। সংসদে সরকারি দলের এমপিরা এবং ইভেন কি মন্ত্রীরা পর্যন্ত অথর্ব মূর্খ বিরোধী দলের সংসদদের গালিগালাজ আগে ছিল, এখন একটু কম। গত সংসদে একজন মন্ত্রী মূর্খ বলেছেন আমাদের এক সাংসদকে, করেছেন লেখাপড়া করে আসে নাই, বিএনপির আরেক সংসদকে বলেছেন। তো এই জিনিসটা কিন্তু আমাদের এই রাজনীতিতে এত বেশি এখন হয়েছে যে আমরা হারিয়ে ফেলছি। আগামী জেনারেশন যারা, তারা রাজনীতিতে আসতেই চায় না। দে আর ইনটু মোবাইল, দে আর ইনটু ফেসবুক, দে আর ইনটু ইউটিউব। রাজনীতি আপনার যে টকশো, আমরা আমাদের চিল্লাচিল্লি, এগুলো এই বাহাস, তারা কিন্তু এখন মনে করছে এরা কতদিন করবে, এই বাহাসটা বন্ধ হবে কবে? বন্ধ হচ্ছে না, এটা আর বাড়ছে। আমরা চাই রাজনীতিতে একটা দ্বারা শুরু হোক, সরকার যারা থাকবে তারা বিরোধী দলকে বাধা দেওয়ার রাস্তাটা বন্ধ হবে কবে? এই দ্বারা আমরা পেরিয়ে আসলাম, বিএনপি করলো 91 to 95 to 96 আসলো আওয়ামী লীগ, আবার 2000 যখন বিএনপি আসলো, একই কায়দায় শুরু হলো। সেদিন একজন সাংসদ বিএনপির বলেছেন আমাকে এয়ারপোর্টে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। আমি বললাম আমি আপনার সাথে সহমর্মিতা প্রকাশ করছি, এটা ঠিক না। কিন্তু একই কায়দায় আমি হুসেন মোহাম্মদের সাথে ছিলাম একবার, অনেকবার হয়েছে, এয়ারপোর্টে 3 ঘন্টা বসিয়ে রেখে বলছে আপনাকে উপরে যাওয়ার নির্দেশ আছে, যাইতে দেওয়া হবে না। আমরা ইতিহাসটারে কিন্তু বলে যাই যে আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকবো, কালকে যখন থাকবো না এটা রিপিট হবে। আগেরটা কম হয়েছে, এখন বেশি হচ্ছে, এর চেয়ে বেশি হতেও তো পারে। তা আমাদের মনে হয় রাষ্ট্র ক্ষমতায় যদি আমরা থাকি, আমাদের চিন্তা করতে হবে আমি তো রাষ্ট্রের বাইরে ক্ষমতা যাব, গেলে আমাকে হয়তো এই রাস্তায় আমাকে চলতে হতে পারে। সেই রাস্তাতে কাটাটা কত কম না বেশি হবে যে সময় বলে দেবে। কিন্তু রাজনীতিতে যে এখন চলছে, যেটা বাংলাদেশের মানুষ চায় না আবার আমরা কোনো একটা অ্যানাকিউজে যাই, সরকারকে একটা নির্বাচন করতে হবে, বিএনপিকেও সহনশীল হতে হবে, রাজপথে যেন কোনো কিছু না হয়, একটা সমাধানের দরকার, একটা সমাধানের দরকার। আমি কোনো নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য আমি পছন্দ করি না, আমি বলিও না। কিন্তু এই বাংলাদেশে তারেক রহমানের উপর দোষারোপ করা হয়। এই কামরুল ভাই যখন মন্ত্রী ছিল, কামরুল ইসলাম প্রতিনিয়ত বলে শহীদ রাষ্ট্র জিয়া রহমানকে পাকিস্তানের চর, চান্স, মুক্তিযোদ্ধা, কত কিছু বলে প্রতিদিন। এখন সরকার প্রধানও বলে, বলতে 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 শুনতে শুনে উনি একদিন বলে ফেলেছিলেন, বাবার ছেলে তো এই সংসদ প্রতিদিন কি বিএনপি বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। আমি বলবো এই সাজার জন্য একদিন মাপ চাইতে হবে।
জি। তারেক রহমানকে অনেক সাদা দিয়েছে। সেই সময়টা এই দাদা, সাদার জন্য একদম মাপ চাইতে হবে। সেই সময়ের জন্য বিএনপি অবশ্যই সেই সেই সময়ের সময় জন্য সামনে আসতেছে। সেই আর সময় আমি সুভাষকে কথা কম বলতে দেই এই কারণে, যত সুভাষ বেশি বলে বেশি ভালোবাসি, মানুষ গালাগালি করবে, এটা ব্যক্তিগত বিষয়। আমি এই গালাগালি জি, সুভাষ দাদা, না একদম করি। 10 আমি 10 এই জন্য সেকেন্ড শুনে আমরা সুভাষকে বিদায় হাবিব নেব। কথা বলতে দিতে চাই। হাবিব ভাই, এটা একেবারে বেশি ব্যক্তিগত ভালোবাসি প্রসঙ্গ। তাই। না ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে না কথাই বলাই ভালো। জি। আমি খুব খোলামেলা বলি, জি। বিএনপিকে বাংলাদেশের রাজনীতি বুঝতে হবে। যেই বিএনপি নেত্রী বিদেশি পত্রিকায় কলাম লিখে বলে বাংলাদেশকে সাহায্য দিবেন না, এগুলো ঠিক না। সেই রাজনীতিটা আপনাকে ঠিক করতে হবে। আজকে 14 বিএনপি বছর যেন পার্লামেন্টে নিজের এটা রাজনীতি ঠিক ঠিক করতে করে, হয়। জি। তাহলে কিন্তু অপরকে দোষ দেওয়ার সুযোগ পাবে। আমার মনে হয় আপনি এটা যখন আজকে বঙ্গবন্ধু নিয়ে কথা বলবেন, বঙ্গবন্ধু নিয়ে তীর্যক মন্তব্য করবেন, তখন বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে আমার মনে হয় বরদাস্ত আজকে করবে না। আমরা এইখানেই শেষ করতে হচ্ছে, হাতে একদমই সময় নেই। জনাব সুভাষ সিংহ রায়, এটি তাজ রহমান এবং জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।